4 তারিখে দল ক্ষমতায় আসার ম্যান্ডেট পাওয়ার পর যে সমস্ত বিজেপির নেতা কর্মীরা অসভ্যতামি, নোংরামি এবং তৃণমূলী সিপিএম তৃণমূলের সময়কার কপি পেস্ট করা অসভ্যতামিগুলো এখনো করে চলেছেন, তাদের জন্য দলের একদম উচ্চ স্তরের থেকে যে সমস্ত সংকেতগুলো দেওয়া হচ্ছে, যে সমস্ত বিবৃতিগুলো দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিবৃতিগুলো কিন্তু যথেষ্ট আশাপ্রদ এবং সকলের মতো আমরাও তাকিয়ে আছি এবং আশাবাদী যে তার একটা উপযুক্ত ব্যবস্থা অচিরেই ঘটবে। কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যে 4 তারিখের পরে 5 তারিখেই বোধহয় গোটা পশ্চিমবঙ্গের যত মানুষের যত আশা করে এই পালাবদলটা হয়েছিল, 24 ঘন্টার মধ্যে বোধহয় সব আশা পূরণ হয়ে যাবে। প্রতিটি মানুষের মনের মধ্যে আলাদা আলাদা আশা, আলাদা আলাদা ইচ্ছা, আলাদা আলাদা আক্ষেপ ইত্যাদি স্থান থাকে। কিন্তু এটা ভুলে গেলে কি করে হয় যে 80টা বছর ধরে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এই রাজ্যটাতে, সেটা যেন প্রতিটি মানুষের ভিতরে এমন ভাবে একটা ন্যারেটিভ গেঁথে দেওয়ার চেষ্টা চলছে যে ধুস, এ কি হলো, 8টা মাসও পার হয়নি, যেন 8 দিনে সব কিছু পাল্টে যাবে। আর তার সাথে যদি যোগ হয় এমন এমন অংশ লুকিয়ে থাকা, সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা, একেবারে ঘোষিত চিহ্নিত রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী এবং সামাজিকভাবে ক্ষতিকর বিভিন্ন বিদেশি শক্তি, তাহলে সেই কাজটা তো আরো অনেক বেশি কঠিন হয়। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে থেকে উঠে আসে আরো কিছু আগামী সংকেত, সেগুলোর জন্যই এই এপিসোডটা। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। তোষামত যদি করতাম তাহলে গত 15 বছর ধরে ওই স্বৈরাচারী শাসনটার বিরুদ্ধে কথা বলতাম না, আর সরকারি সুবিধার প্রত্যাশী হয়ে তার তোষামতি যদি করতাম তাহলেও এই বাক্যবন্ধ দিয়ে এই এপিসোডটা শুরু করতাম না। যারা এই সমস্ত কাজকর্মের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে, সেই অভ্যাস যারা ত্যাগ করতে পারেনি এখনো পর্যন্ত, এই পরিবর্তন এমন একটা পরিবর্তন যা সরকারি প্রশাসনিক ক্ষেত্রে একটা নীতি বদলের পরিবর্তন, একটা নির্দিষ্ট ধ্বংসাত্মক তোষামতি লুটের নীতিতে চলা একটা রাজনৈতিক দলের সরকার আর একটা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তাল মিলে চলা, এক সুরে গাঁথা একটা নির্দিষ্ট নীতি আদর্শের সরকার। দুটোর মধ্যে তফাৎ তো অবশ্যই হবে, এবং সেই তফাৎটার যে প্রত্যাশা মানুষের মধ্যে, যেটা মানুষ দেখতে চাইছিল অনেকদিন ধরে, এবং যার জন্যই এই পরিবর্তনটা, সেটা করতে গিয়ে যে কি ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেটা গত দুটো বড় মিডিয়া চ্যানেলের কনক্লেভে উপস্থিত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা স্পষ্টত জানিয়ে দিলেন খোলাখুলি ভাবে, যে গণতন্ত্রের চারটে যে স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যেকার লেজিসলেচার ছেড়ে দিন আর সংবাদ মাধ্যমের অংশটা যদি ছেড়ে দেন,
তাহলে পড়ে থাকে ব্যুরোক্রেসি এবং জুডিশিয়ারি। দুটি কনক্লেভে তিনি উল্লেখ করেছেন যে এমনকি ওই দুটোর ওপরও কি ধরনের ভয়ঙ্কর সর্বগ্রাসী আক্রমণ নেমে এসেছিল ওই তৃণমূল কংগ্রেস নামক সরকারটির। আর সেটার ভুক্তভোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি ওই কনক্লেভে দাঁড়িয়ে নাও বলতেন, সেটার ভুক্তভোগী প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষজন তাদের কাছ থেকে। আজকে এই ব্যুরোক্রেসির মধ্যে যে শস্যের মধ্যে কত কত ভূত ঢুকে আছে এবং ওই জুডিশিয়ারিকে কত কত আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, সেটা ওই রাজাশেখর, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তাদের উল্লেখ করে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাদের ঘটনাগুলির উল্লেখ করে এবং দক্ষিণ 24 পরগনার লোয়ার জুডিশিয়ারিদের ওপরে কি পরিমাণ আক্রমণ নেমে এসেছে সেটারও তিনি উল্লেখ করলেন। এবং আর একটা জায়গা, সেটা হচ্ছে জুডিশিয়ারি প্রত্যক্ষভাবে আক্রান্ত হয়েছিল, সেটা হচ্ছে এসআইআর পর্বে, যেখানে তাদেরকে ঘিরে ধরে তাদের গাড়ি, মানে এক তো ঘেরাও করে রাখা হয়েছিল এবং গাড়িটাও আক্রমণ করা হয়েছিল, যেটার মামলা কিন্তু সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে। কিন্তু এই সামগ্রিক সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে আর একটা জিনিসও লক্ষণীয়, একজন বুঝে উঠতে পারছেন না এখনো, তার সাথে তার আরো অনেক বন্ধু বান্ধবরা, যে তারা আর ফিরবেন না, তারা চলে গেছেন, এই ব্যাপারটা বুঝতে পারছেন না। মনে এখনো এত আশা, এই ফিরে আসার এত ইচ্ছা, সেটা যে আর বাস্তবে কখনোই সম্ভব হতে পারবে না, সেটা দ্রুত তাদের বুঝে ফেলাটা ভালো। তিনি ফেসবুকে আসছেন, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি ফেসবুকে থাকুন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমাদের তরফ থেকে, রাষ্ট্রবিরোধী কত কত আচরণ করতে পারে একটা মানুষ, তার উদাহরণ হয়ে থাকছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোশ্যাল মিডিয়াতে যদি মিথ্যা রটনা, এটা যদি অপরাধ হয়ে থাকে, সাইবার ক্রাইমও হয়ে থাকে, তাতে লাগাতার মিথ্যাচারের যে বন্যা তিনি বইয়ে যান, মানুষকে ভুল বোঝানোর যে প্রক্রিয়া তিনি চালিয়ে যান, সেটাও আইনের লেন্সের বা আইনের আওতায় আসা উচিত, বিচারের আওতায় আসা উচিত। তিনি নাকি আবার এই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য তিনি নাকি আবার আলাদা সিস্টেম তৈরি করবেন, যেটা নিয়ে কোনো সংবাদ মাধ্যম এখনো মাথা ঘামায়নি। কিন্তু আমার মনে হলো এই জায়গাটা উল্লেখ করি। কি সেই উৎস যার জন্য উনি বলছেন যে লিস্ট বানাতে, ওনার কাছে SMS করতে বা পাঠাতে কারা কারা পায়নি। তাহলে যারা এই সমস্ত পার্সপেক্টিভ তৈরি করবার চেষ্টা করছেন এবং তার সাথে এনআরআই যে ইন্ধন আবাজ, এবার কি নিয়ে? সেন্সাস নিয়ে। আপনারা প্রত্যেকেই বাড়িতে বাড়িতে যেখানে যেখানে সেন্সাসের মানুষজন যাচ্ছেন দেখতেই পাচ্ছেন, যারা সেলফ করেছেন তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যাদের যাদের বাড়িতে গিয়েও সেন্সাস করছেন সেন্সাস কর্মীরা, দেখতেই পাচ্ছেন ব্যাপারটা কতটা সহজ। আর উনি লাগাতার সেই মিথ্যাচারটাই করে গেলেন, এই তথ্য দিতে হবে, ওই তথ্য দিতে হবে, এই আপলোড করতে হবে, সেই আপলোড করতে হবে বলে মানুষের মধ্যে আবার একটা ভীতির বাতাবরণ তৈরি করলেন। আর যদি দিতে হয় তাহলে দিতে হবে। আগামীতেও যদি এরকম কোনো সরকারি পরিকল্পনা থাকে, সরকারের যদি প্রয়োজন হয় তথ্য সংগ্রহ করবার, তাহলে দিতে হবে। সেদিনটা আর নেই, কাগজ আমরা দেখাবো না, এদিন বলবার দিন নেই। আর পাশাপাশি এটাও প্রশ্ন যে মানুষটা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে
এই হুমকিগুলো দিয়েছিলেন, যে প্রকাশ্য হুমকি, কেন এটা বিএনএস এর আন্ডারে আসবে না সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো হতে পারে কিনা জানি না, বিশেষজ্ঞ আইনজ্ঞ মহল সেটা নিয়েও চিন্তা ভাবনা করুক, যে একটি কমিউনিটি যদি চায় তাহলে আর একটি কমিউনিটি, উনি যদি চান যে 1 মিনিটে বা 1 সেকেন্ডের মধ্যে আর একটা কমিউনিটিকে ঘিরে ধরে নাকি 12টা বাজিয়ে দিই, মানে এই ধরনের যে মন্তব্য, এই মন্তব্য কেন বিচারের আওতার বাইরে যাবে? এখন বিষয় হচ্ছে এই, যে আপনাদের সামনে যে প্রসঙ্গটা আমি তুলে ধরতে চাইছিলাম একদম প্রথমের এপিসোডের শুরুটা থেকে, যে এই 80 বছর ধরে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব? আর হায় হায় করে মাঠে নেমে পড়ার, সেই ফেসবুকের বা সোশ্যাল নেটওয়ার্কের একটা পার্সপেক্টিভ তৈরি করবার ঘৃণ্য চেষ্টা, যেটা আমরা দিল্লির জান্তর মন্তরে দেখেছি, সেই একই টেন্ডেন্সি সেই এই পশ্চিমবঙ্গের মাটিতেও সে একই রকম উপায়ে বিভিন্ন রকম পদ্ধতিতে চলবে। এটাও সরকারের যে নজরে আছে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এবং দুটো কনক্লেভ থেকে উল্লেখ করেছেন, যে এগুলোও কিন্তু এবার বাইরে যাচ্ছে না, নজরের বাইরে অন্তত থাকবে না। পাশাপাশি আর একটা ঘটনা, সিজেপি আরশোলার দল, তারা আবার 5 তারিখে নাকি অভিযান করবেন। সেই অভিযান দিল্লিতেই। সেই অভিযানটা কিসের জন্য? সেই অভিযানটা আবার কেন তাদের ওপর থেকে এফআইআর সহ অন্যান্য যে সমস্ত শর্তাবলী তারা দিয়েছিলেন সেগুলো কেন পালন করা হয়নি? তাহলে কালকে এই রকমই কোনো আন্দোলন, যখন খুশি যাকে খুশি পদত্যাগ দাবি করে বসবে, সেটাকেই মেনে নিতে হবে। আর তা না হলে তারা সিজন 2, সিজন 3 এই সমস্ত চালু করে দেবে, আর ইন্ধনদাতা হিসেবে বসে থাকবে ঘরের কোনায় 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 এই ধরনের নেতা নেত্রীর দল। সেটাই বা কতদিন চলতে পারে? আমরা তো তাকিয়ে থাকবো যে আগামী সিজন 2 কিভাবে এই সিজেপি সফল করতে পারে। তার কারণ অলরেডি এই সিজেপির বিভিন্ন নেতারা, তারা স্কুল পরিদর্শনের নাম করে বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র, রাজস্থানে, যে স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছিল, নিজেরাই যেন ম্যাজিস্ট্রেট, ইন্সপেক্টর এরম মনে করে ফেলেছিল, তাদের এগেনস্টে উপযুক্ত ধারায় কিন্তু এফআইআর হয়ে গেছে। এ বাদে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টার উপর নজর রেখেছে, যে সমস্ত এফআইআর গুলো অলরেডি লিস্টেড, সেটাও বিচারের বাইরে নেই। কাজে সামগ্রিকভাবে যে পার্সপেক্টিভ তৈরির একটা খেলা চলছে, যে এই বিজেপি সরকার আসলো, এসে ধুস কি করলো, এত দ্রুত কিন্তু ভেবে ফেললে বোধহয় ভুল হচ্ছে। আর সেই ভুলটা, সেই বাতাবরণটা থেকে মানুষকে যাতে মুক্ত করা যায়, সেই অংশটাতে আলো ফেললেন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে তিনি মোটেও হাত গুটিয়ে বসে নেই, থাকবেনও না। আর তার জন্য তিনি উল্লেখ করলেন একটি বিশেষ জায়গা, যে প্রয়োজনে বারুইপুর হবে বারবার। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বারবারের কথা তিনি বলেছেন। আবার পাশাপাশি এটাও তিনি করে দেখিয়ে দিলেন, বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুতে যে অভিযোগ উঠে এসেছিল, সেখানে এক বিজেপি কর্মী কিন্তু গ্রেপ্তার হলো, আরো হচ্ছে। বার্তাটা খুব পরিষ্কার
এই এপিসোডে যে বক্তব্যগুলো তুলে ধরলাম সেটা যারা বুঝতে পারবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই লাস্ট যে কথাটা বললাম এটাও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা, তিনি এটাও উল্লেখ করলেন, সমঝদারোं के लिए ইশারা হি কাফি হ্যায়। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন, নোটিফিকেশন অন রাখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।